হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দীর্ঘ কারাভোগের পর গত ৩ মে কারামুক্ত হন তিনি। তাহলে কি আবারও গ্রেপ্তার হচ্ছেন তিনি? বাংলাদেশের শুধুমাত্র একটি রেল লাইন নিয়েই ক্ষান্ত হবে না শেখ হাসিনা। বাংলাদেশ থেকে ভারতের কাছে শুধুমাত্র একটা ৫ লাখ লোককে চাকরি দিয়েই তিনি ক্ষান্ত হবেন না শেখ হাসিনা। বাংলাদেশের মাটি, মানুষের সমগ্র অধিকারকে ক্ষুণ্ণ করে এই দেশটাকে বিক্রি করতে যা যা প্রয়োজন তার সবকিছুই প্রস্তুতি গ্রহণ করে রেখেছে এই ফ্যাসিবাদী হাসিনা। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সকলে কেমন আছেন? সম্মানিত দর্শক, আল্লামা মামুনুল হক সে আবারও গ্রেপ্তার হচ্ছেন, এই বিষয় নিয়ে তথ্য হচ্ছে আজকের এই নিউজে। ডক্টর ফজলুল হক ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে ধুয়ে দিলেন, এই বিষয় নিয়ে তথ্য হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমরা কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে আবারও বাংলাদেশে গ্রেফতার করা হচ্ছে মাওলানা আল্লামা মামুনুল হক সাহেবকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তার আদালতে হাজির হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেখানে আইনজীবীদের মাধ্যমে আদালতে সেখানে হাজিরা থেকে নিজে যাননি। কিন্তু এ ধরনের বহু আইন কানুন রয়েছে যেখানে আসামি যদি সেই তারিখ পরিবর্তন করতে চায়, পিছাতে চায়, অসুস্থ থাকেন, সেটার পরিবর্তন পিছাতে পারেন। কিন্তু আজকের আদালত আল্লামা মামুনুল হক সাহেবকে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তথা তার এই আজকের বিচারিকের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে আল্লামা মামুনুল হক সাহেবকে যে মুক্তি দিয়েছিল এটা ছিল ক্ষণিকের জন্য, এটা ছিল এক ধরনের ধোঁকাবাজি। নতুন করে আবার তাকে অ্যারেস্ট করার জন্য সরকার পায়তারা করছে এবং করবে। আজ একই দিনে আপনারা বাংলাদেশে দেখেছেন যে হঠাৎ করে পরিমণি সাকলাইন ইস্যু এসেছে এবং সেই পরিমণি সাকলাইন ইস্যু নিয়ে বাংলাদেশে আবার নতুন করে তোলপাড়। কত ঘন্টা কোন জায়গায় কে থেকেছে, পরিমণির বাসায় কখন সাকলাইন এসেছে, সাকলাইনের বাসায় পরিমণি কবে গিয়েছে, সেই নিয়ে আবার বিস্তর আলোচনা বাংলাদেশে শুরু করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দেখেছেন যে তার সেই যে সাকলাইন যে চাকরি হারাচ্ছেন বলে প্রকাশ হয়েছে, যে স্থায়ীভাবে তাকে বরখাস্ত করা হচ্ছে কারণ পরিমণিকে তিনি ধর্ষণ করেছেন, সেটা তাদের তালিকায় নতুন করে এসেছে। তো আপনারা কি ভাবছেন যে একই দিনে আল্লামা মামুনুল হক সাহেবের রিপোর্ট, পরিমণি সাকলাইনের রিপোর্ট, শেখ হাসিনার সংবাদ সম্মেলন, এই সব কিছু কোন পথে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেটা আজকে ভাবতে হবে। আপনারা যদি সময় ক্ষেপণ করেন, মনে করেন যে দেখি শালায় কি করে, এই দেখি শালায় কি করতে করতে সমগ্র বাংলাদেশের সমগ্র শালাদের আজ এমন পরিণতি করে ফেলছে যে একটা সময় আর উফ আহ কুহ কা শব্দ করার সময় থাকবে না। একটা সময় আপনি ভাবতেন যে বাংলাদেশের পেটের ভিতর থেকে রেল লাইন যাবে, সামান্য এই তো রেল লাইন গেলে কি হবে, এটা নিয়ে প্রতিবাদ হবে, টকশো হবে, আলোচনা হবে, এই তো। একটা সময় আপনি ভাবছেন যে আমার দেশের রাস্তা বুক চিরে রাস্তার উপর থেকে ভারতের করিডোর হবে, তারা সেখান থেকে গাড়ি চালিয়ে যাবে, রমরমাই করবে, এই তো। কয়েকদিন আগে আপনি ভাবছেন যে আমার মনে হয় সেন্ট মার্টিন দ্বীপ চলে যাবে, যাচ্ছে, এই তো। কিন্তু আপনি এখনো টের পাচ্ছেন না যে আসলে বাংলাদেশটা কোথায় চলে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কে কিভাবে এই দেশটাকে নিয়ন্ত্রণ করবে এবং আগামী দিন বাংলাদেশের পরিস্থিতি কি বিরাজ করবে সেটা আজকের চিত্র থেকেই আপনাদেরকে বোঝা উচিত এবং বুঝতে হবে। বাংলাদেশের শুধুমাত্র একটি রেল লাইন নিয়েই ক্ষান্ত হবে না শেখ হাসিনা। বাংলাদেশ থেকে ভারতের কাছে শুধুমাত্র একটা ৫ লাখ লোককে চাকরি দিয়েই তিনি ক্ষান্ত হবেন না শেখ হাসিনা। বাংলাদেশের মাটি, মানুষের সমগ্র অধিকারকে ক্ষুণ্ণ করে এই দেশটাকে বিক্রি করতে যা যা প্রয়োজন তার সবকিছুই প্রস্তুতি গ্রহণ করে রেখেছে এই ফ্যাসিবাদী হাসিনা। আর সে কারণেই বাংলাদেশের এই যে সাময়িক সময়ের জন্য আপনারা কখনো দেখছেন অমুকের ইস্যু আসছে, তমুকের ইস্যু আসছে, এই ইস্যুগুলো হচ্ছে শুধুমাত্র নাটক, সিনেমার মতো সাজিয়ে গুছিয়ে করা হচ্ছে। কয়েকদিন তো বাংলাদেশের মানুষ খুব অস্বস্তির মধ্যে ছিলেন, ব্যস্ত ছিলেন, আমরা সবাই মিলে প্রতিবাদ করেছি। একজনে কি বলে মাথা ন্যাংটা নেরো হয়ে তারপরে দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই সংবাদে ব্যস্ত ছিলাম, ছাগল কাণ্ডতে ব্যস্ত ছিলাম, সাপ কাণ্ডতে ব্যস্ত ছিলাম। ওদিকে বাংলাদেশের অবস্থা কিন্তু সব বিক্রি করা শেষ, সেই কাণ্ডটি আমাদের মাথায় নেই। এখন শেখ হাসিনা নতুন করে বলছে যে ইউরোপে যে আপনার কোন দেশের সাথে দেশের আপনার কি বলে বর্ডার নাই, তাতে কি তাদের দেশ শেষ হয়ে গিয়েছে?
ভারতের সাথে বাংলাদেশের এই তুলনা করছে, যেখানে বর্ডার আছে, যেই ভারতের সাথে আমার দেশের সকল নিষেধাজ্ঞা আছে, তারপরেও প্রতিদিন ফেলানির লাশ পড়ছে, ঝরছে। আপনি দেখান তো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর, যাদের কথা শেখ হাসিনা আজকে উদাহরণ দিয়েছে, ওদের বর্ডারে কত হাজার মানুষ দৈনিক হত্যা হচ্ছে। দেখান তো ওদের দেশের সভ্যতা, ওদের দেশের সংস্কৃতি, ওদের দেশের ভিসা পদ্ধতি, ওদের দেশের সম্মান, ওদের দেশের ইউনিটি, সেটা আমার দেশের এই 7টা আশেপাশের দেশগুলোর কার সাথে রয়েছে আপনি দেখান পারলে। ভারতের সাথে পার্শ্ববর্তী তাদের যতগুলো রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক আছে একটা রাষ্ট্রের নাম পারলে আপনি বলেন। এখন বাংলাদেশকে শেখ হাসিনা যেটা চাচ্ছে, বাংলাদেশকে ভারতের একটা করিডোর বানিয়ে এই দেশটাকে তাদের মতো করেই পরিচালনা করে শুধুমাত্র ক্ষমতায় থাকতে চাচ্ছে। অন্যদিকে এদেশের আলেম ওলামা যখন যাকে মুক্তি দেয়া প্রয়োজন দিবেন, আবার যখন যাকে জেলে নেয়ার প্রয়োজন তখন তাকে জেলে নিবেন। আমি গত কয়েকদিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে অতিরিক্ত উল্লাসিত হয়ে নাচানাচির কিছু নাই রে ভাই, এটা তাসের খেলা চলছে এখানে। যখন মামুনুল সাহেবকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করবে, যখন এখানের আমির হামজাকে গ্রেপ্তার করতে হবে তাকে গ্রেপ্তার করবে, যখন ওই আজহারি সাহেবকে প্রয়োজন হবে তাকে ধরবে, জামাতের আমির সাহেবকে দরকার তাকে ধরবে, যাকে তাকে যখন যখন যেভাবে ইচ্ছা সেখানে ধরবে। এখানে আপনাদের আমাদের কারো কিছু করার নেই। এই জাতি যদি এখনো ঘুমন্ত থাকেন, এই জাতি যদি এখনো সত্যিকার অবস্থানটা না বুঝেন, তাহলে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এখন শেখ হাসিনা যেটা চাচ্ছে, পায়ে পাড়া দিয়ে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগিয়ে দিতে চাচ্ছে। মানে বাংলাদেশের একটি গোষ্ঠী তৈরি করবে যারা স্বয়ং শয়নে স্বপনে হাঁটতে চলতে রাজনীতিতে, সমাজনীতিতে, শিক্ষানীতিতে ভারত বিরোধী মানসিকতায় বড় হবেন। আবার সেই জিনিসটাকে পুঁজি করেই ভারতের মানুষদেরকে বুঝাতে সক্ষম হবেন যে বাংলাদেশে যদি তোমরা বাংলাদেশের সত্যিকার নিয়ন্ত্রণ চাও তাহলে আমার বিকল্প কেউ নাই। অতএব এই ভারত বিরোধীদের বিরুদ্ধে লাগতে হলে তুমি আমার সাথে যুদ্ধ করো, আমাকে একত্রে সাথে নিয়ে তুমি ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। কয়েকদিন পরে এই টুপিওয়ালার বিরুদ্ধে, হুজুরওয়ালার বিরুদ্ধে, ইসলামওয়ালার বিরুদ্ধে সমস্ত মানুষের উপরে এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। সেই দিনটি দেখার অপেক্ষায় থাকতে হবে আপনাদেরকে। কারণ আপনি তো অপেক্ষায় আছেন দেখি শালায় কি করে। প্রতিটা মুহূর্ত মনে করছেন যে আপনাকে আজকে মুক্তি করে দিয়েছে, 2-4টি তাফসির মাহফিল করতে দিয়েছে, আর আপনাকে একেবারে মনে করেছেন আসমানে তুলে নিয়েছে। জিন্দেগিতে ভাবনার কোনো সুযোগ নাই। হয় গোলামি করে বাঁচতে হবে, না হয় আপনাকে প্রতিরোধ করে আপনাকে জাগতে হবে, তারপরেই কথা বলতে হবে। দেখেছেন রাষ্ট্রে যে কোরবানির এই কয়েকটা দিনে যত একটা ইস্যুতে এই ফেসিবাদের কোনো টনক নড়েছে? কোন ইস্যু নিয়ে তারা কথা বলে? আপনি বলেন, আমি বলি, তারা বলে? বাংলাদেশের আপনারা বলেছেন যে রাজস্ব কর্মকর্তার এই হয়েছে সেই হয়েছে। রাজস্ব কর্মকর্তা বাংলাদেশে আছে? হুঁশ আছে আপনার? তারপরেও রাজস্ব কর্মকর্তা জেলে গেলেই বা শেখ হাসিনার কি আসে যায়? কিন্তু যাবে না, এই রাজস্ব কর্মকর্তা তো বাংলাদেশেই নাই। আপনি আমি ব্যস্ত। ছাগল ধরিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে টপিক, সাপ ধরিয়ে দেওয়া হয়েছে আপনার কাছে টপিক, আপনি আমি এইটা নিয়ে ব্যস্ত। অথচ বাংলাদেশের পেট চিরে আগামী মাস থেকেই চালু হচ্ছে রেল লাইন, এবং এই রেল থেকে তারা 1 টন মাল নিবে মাত্র 350 টাকা। বিল দিতেও পারে, নাও পারে, যদি তারা সেই চাঁদা দিয়ে তারপরে এখান থেকে আপনার পেট চিরে নিয়ে যাচ্ছে। এবং সেই পরিবহন কি করছে, সেই ট্রেনে কি থাকছে কি থাকবে, সেটা বাংলাদেশের কোনো প্রশাসনের জিজ্ঞেস করার অধিকার পর্যন্ত থাকবে না। তার তার ট্রেনে তার মতো করে তিনি পরিবহন মানুষ কিংবা তার যে মালামাল বহন করবে, সেই হচ্ছে এই শেখ হাসিনার সেই চুক্তি। আর অন্যদিকে আপনি আমরা আমাদের সকল কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। দুঃখ লাগে বাংলাদেশের প্রতিনিয়ত যে কর্মকাণ্ডগুলো ঘটছে, প্রতিনিয়ত যে আমাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে, জাতির সাথে মস্কারা করা হচ্ছে। আজ শেখ হাসিনা বলছেন যে আমি কারো সাথে বিদ্বেষ করি না, আমার কোনো হিংসা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে আমার কোনো হিংসা নেই। বাংলাদেশে যদি হিংসুক কোনো মানুষ থাকে তাহলে শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির নাম পারলে বলেন। এখন সেই হিংসুক বলে তার কোনো হিংসা নেই। তিনি বঙ্গবন্ধুর কন্যা, এটাই তার বড় প্রাপ্তি। এদেশের প্রধানমন্ত্রী, এটা তার কোনো প্রাপ্তি না। তাহলে আপনি এই চুরি করে বারবার প্রধানমন্ত্রী হয়ে আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? আপনি বাংলাদেশের মানুষদেরকে আজকের একটা টিকটকের মধ্যে নিমজ্জিত রেখে, একটা অপসংস্কৃতির মধ্যে নিমজ্জিত রেখে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের এই দেশের মানচিত্রকে
বিক্রি করে তারপরে দেশটাকে শেষ করে দিতে চায়। প্রিয় বন্ধুরা আমার, আল্লামা মামুনুল সাহেবের মুক্তিতে আমরা অনেকেই আনন্দিত হয়েছিলাম, কিন্তু দেখেন তার মুক্তির মানে কয়দিন হলো মামুনুল সাহেবের মুক্তি হয়েছে, এখন পর্যন্ত সুস্থ শরীরে বেচারা মানে চিকিৎসা করে বাসা বাড়িতে এখন পর্যন্ত রেস্ট নিতে পারে নাই। তার মধ্যেই তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা, এই পরোয়ানাগুলো জারি করার মধ্য দিয়ে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছে যে তোমরা যারা লাফালাফি করছো, লম্ফজম্ফ করছো, কোনো লাভ হবে না। গতকালকে দেখেছেন শেখ হাসিনার একটি বক্তব্য, শিক্ষামন্ত্রীকে বলছে ভয় পাচ্ছ কেন, যা ইচ্ছে তোমাদের মতো তোমরা শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নাও, সমালোচনা থাকবেই, তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তার মানে এই যে আপনারা শরীফার গল্প নিয়ে গল্প করেন, এই যে আপনারা ধর্মশিক্ষা নিয়ে গল্প করেন, এই যে আপনারা আমার মানে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার দেশ শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে বিচলিত আমরা আপনারা, তাতে শেখ হাসিনার কিচ্ছু যায় আসে না। উল্টো শেখ হাসিনা শিক্ষামন্ত্রীকে শিখিয়ে দিচ্ছে ভয় কি জন্য পাচ্ছ, তুমি যে এজেন্ডা নিয়ে নেমেছো ওই এজেন্ডা তুমি বাস্তবায়ন করো, কত মানুষই কত সমালোচনা করবে তাতে কিচ্ছু যায় আসে না। এই হচ্ছে দেশ। এরা তো একটা এজেন্ডা নিয়ে নেমেছে, এরা তো একটা বিশাল মহাপরিকল্পনার অংশ হিসাবে তারা আজকের রাষ্ট্র ক্ষমতায় চেপে বসে আছে। আর আপনি আমি বলছি যে এই হবে সেই হবে, কিচ্ছু হবে না, সব নাটক সিনেমা হবে। এদেশে কোনো স্যাংশন ট্যাংশন, এই যে ইদানিং আমি আপনাদেরকে একটা সতর্ক করে দিচ্ছি, কিছু ভুয়া বিভিন্ন জায়গা থেকে সরকারের সাজানো কিছু দালাল এজেন্টরা আপনাদের কাছে তথ্য সরবরাহ করবে, বলবে যে স্যাংশন হয়ে এসেছে বিদায় র্যাবের দুজন অতিথি মানে কি বলে জাতিসংঘে যেতে পারে নাই, বলবে যে অমুকরে নতুন করে আবার জাগ্রত করা হচ্ছে, অমুক পুলিশের বিরুদ্ধে স্যাংশন আসছে, অমুকের বিরুদ্ধে। কিচ্ছু আসবে না, এগুলো আসলে কোনো লাভও নাই। এগুলো সব সাজানো নাটকের স্ক্রিপ্ট শুধুমাত্র জাতির কাছে পড়ে শোনাচ্ছে, এবং তারা সাকসেসফুলি এই জায়গায় তারা সাকসেস হয়েছে, তার প্রমাণ তাদের কাছে আছে বিদায় তারা আবার নতুন করে এজন্য নেমেছে। তারা এখন নেমেছে যে নির্বাচনের পরে এই অবৈধ শাসক গোষ্ঠীর ভিতরে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য দেখেন যে বেনজিরকে নিয়ে নিউজ করতে হবে। আপনাদের বিবেক কাজ করে না? সকাল সন্ধ্যা আজকের কি কারণে বেনজিরকে নিয়ে রিপোর্ট করতে হবে? আজও বেনজিরকে নিয়ে যখন রিপোর্ট করে তখন বুঝতে হবে এই পত্রপত্রিকাগুলো তো ভালো নেই। আর এই পত্রপত্রিকাগুলো গতকালকে এই গত এক সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত রিপোর্ট করছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের সম্পর্কে আমেরিকান সে যে কি বলে মিথিউ মিলার, তিনি বলে দিয়েছেন যে বাংলাদেশের সংবাদ জগতের সাংবাদিকরা সাহসী ভঙ্গি পালন করছে। এই বিবৃতি থেকে বুঝতেছেন না যে এটা একটা সংস্কারের অংশ হিসাবে তারা এই কাজে হাত দিয়েছে। আস্তে 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 করে এদেশের সাংবাদিকদেরকে তারা স্বীকৃতি দেওয়া শুরু করবে। এদেশের রাজনীতির সংস্কার শুরু হয়েছে। এই রাজনৈতিক সংস্কারটা দেখানো সংস্কার, প্রশাসনিক দেখানো সংস্কার, র্যাবের দেখানো সংস্কার, এগুলো দিয়ে তারা শুধুমাত্র সরকারটাকে টিকিয়ে রাখতে চায়। আপনাদের মনে আছে 2018 সালের নির্বাচনের পরে বাংলাদেশের পাপিয়া সম্রাটদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। কি হয়েছে একটা উদাহরণ দেখান তো। সম্রাট এখন কোথায় বলেন তো বাংলাদেশের মানুষরা? সম্রাট এখন ঘুরে বেড়াচ্ছে। কালকে দেখেন পাপিয়া জামিন পেয়ে, চূড়ান্ত জামিন পেয়ে এখন বাসায় ঘুমাচ্ছে, মানে তার জামিন পেতে আর কোনো তার জেল খাটা আর লাগবে না। তো আওয়ামী লীগকে যদি 2-1 মানুষকে ধ্বংস করেও ক্ষমতায় থাকতে হয় তাতে আওয়ামী লীগের সমস্যা কোথায়? পাপিয়া সম্রাটটা তো ধ্বংস হয়ে যায়নি, তারপরেও ধরে নিলাম তর্কের খাতিলে শেষ করে ফেললো, তাতে তাদের দেশটা থেকে তাদের ক্ষমতা যাবে কখন, গেল কোথায়? আজকের একটা চরম দুঃশাসন চলছে, এই দুঃশাসনের বিরুদ্ধে যাচ্ছেন না তো দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই দেশে কিছুদিন পরে বলা হবে কিসের পাসপোর্ট, কিসের বর্ডারের আপনার সীমাবদ্ধতা, ভারত যাও বাংলাদেশে আসো, ভারতের সংস্কৃতি অবাধে বিচরণ শুরু হয়ে যাবে বাংলাদেশে, আর বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হবে। ওই দেশ থেকে যেভাবে আপনাকে স্ক্রিপ্ট শুনে দেওয়া হবে সেই স্ক্রিপ্ট দিয়ে আপনার দেশ চলবে। আজকের তো মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতারা, এই যে শেখ সেলিম বলেছেন আজকের এই শেখ হাসিনার আত্মীয়, যে ভারত প্রীতি যারা মানে ভারতের বিরুদ্ধে যারাই কথা বলবে তারাই আমার দেশের শত্রু। কত বড় অসভ্যতা চিন্তা করে দেখেছেন? ওই দেশের বিরুদ্ধে একটা কথা বলতে পারবেন না, আপনি 2টা শব্দ উচ্চারণ করলেই আপনি দেশের শত্রু হয়ে যাবেন, আপনাদেরকে পাকিস্তানি সার্টিফিকেট লাগিয়ে দেওয়া হবে। আর ওরা এই দেশটাকে বিক্রি করবে, আপনি তাদের বিরুদ্ধে 2টা কথা বলতে পারবেন না। সে কারণেই বলছি আজকের এই বাংলাদেশের
ভয়াবহ দিন অপেক্ষা করছে। আপনি দেখছেন কতদিন পর্যন্ত চুপচাপ সাকলাইন ইস্যু, পরিমণি ইস্যু বাংলাদেশে কেউ কি জিজ্ঞেস করেছে বলেন? নিজে একটু জিজ্ঞেস করেন। আমরা তো শেয়ারের পর শেয়ার করছি, কিন্তু হঠাৎ করে পরিমণি সাকলাইন ইস্যু কেন এসেছে এখন আবার তাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে মামুনুল ইস্যু এনে, পরিমণি সাকলাইন ইস্যু এনে নতুন করে আবার এই ভারতের ইস্যুগুলো যে নিয়ে আপনারা একটু টালমাটাল অবস্থায় আছেন, সেটাকে দমন করে দেয়া। মামুনুলকে নিয়ে আসা হয়েছে এজন্য যাতে করে রাস্তায় মিছিল মিটিং করতে হেফাজতে ইসলামের ওই যে বিবৃতি দিয়েছেন না, এই বিবৃতি টিবৃতি চরমনাই জামাত হেফাজত ইসলামপন্থী কেউ মাঠে নেমে কথা বলতে না পারেন, তার একটা অশনি সংকেত মাত্র শুনিয়ে দিয়েছে। আর ওই পরিমণি সাকলাইনদের ইস্যু দিয়ে নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে যে তোমরা এখন এই যারা যারা সমালোচনা করতে চাও তোমাদের আর একটা নতুন খোরাক দিলাম। কারণ পরিমণিকে কেউ চোখে দেখতে পারেন না, সাকলাইনকে কেউ দেখতে পারেন না, এখন ওদের পোস্টারগুলো আপনি শেয়ার করবেন। আপনাকে তো একটা জব দিচ্ছে। এই সরকারের এজেন্ডাটাই যদি চূড়ান্তভাবে আমরা বুঝতে না পারি, তাহলে বাংলাদেশের মানুষের যে কত ভয়াবহ ক্ষতি হবে সেটা আপনাকে বুঝতে হবে। আজ আপনাকে শুধু ইফি সাবজেক্ট ধরিয়ে দিচ্ছে যে তোরা এই সাবজেক্টে কথা বলবি, তোদের এটা দায়িত্ব। ওরা আপনি না বললেও এখন বলানো হচ্ছে। দেখেন গত কয়েক বছর পর্যন্ত আমরা যখন কথা বলেছি তখন ওদের মিডিয়াগুলো চুপ ছিল। কেন চুপ ছিল? ওরা জানে যে আমরা কারো না কাউকে যে কোনো ভাবে মিসগাইডেড করে কথা বলাইতে কিন্তু পারছি। যখন কথা বলাতে পেরেছে তখন এই দেশের ইস্যুগুলো আর আওয়ামী লীগ তাদের জাতীয় পত্রিকাগুলোতে প্রচার করে তারপরে প্রকাশ করতো না। কিন্তু এই নির্বাচনের পর থেকে জনগণ বুঝতে সক্ষম হয়েছে, অনলাইনের কিছু মানুষ বুঝতে সক্ষম হয়েছে, সবাই না, অনেকে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে এগুলো নাটক সিনেমা চলছে। এই সিনেমায় অংশগ্রহণ করা যাবে না। যেটা বাস্তবিক অর্থে জনগণের দরকার সেটা জাগ্রত করতে হবে। সেই জায়গা থেকে সরকার যখন দেখেছে যে এখন আর ইস্যু ক্রিয়েট করলে ইস্যুগুলো সহজে ভাইরাল হয় না, সবাই সব ইস্যুতে কথা বলে না, এখন তারা ওই পত্রিকা লাগিয়ে সময় টিভি নামিয়ে দিয়েছে। আজকে তারা তাদের কালের কি বলে মানে কালবেলা নামিয়ে দিয়েছে, তাদের পত্র পত্রিকাগুলো নামিয়ে দিয়েছে, তাদেরকে একটু স্বাধীনতার বীজ বপন করা শুরু করে দিয়েছে। তাদেরকে দিয়ে বলানো হচ্ছে তাড়াতাড়ি লেখ, মানে কি বলে বেনজিরের পাসপোর্ট কয়টা? আরে বেনজিরের পাসপোর্ট কয়টা? আমারই তো 4টা পাসপোর্ট এখন পর্যন্ত। একজন মানুষের 7টা 10টা পাসপোর্ট তার জীবনে থাকা, এ নিয়ে তো সমালোচনা করে কোনো লাভ নেই। 5টা কেন 7টা 10টা পাসপোর্ট কি কারণ মানে একজনের পাসপোর্ট আজকে বানিয়েছেন কালকে চাইলেই নতুন পাসপোর্ট বানাতে পারেন, এটা কি আলোচ্য বিষয়? কিন্তু এই আলোচনা আপনাকে ধরিয়ে দিচ্ছে, ওই পত্রিকাগুলো স্মরণ করিয়ে দিচ্ছে যে তোরা এগুলো নিয়ে নাম, তোরা এগুলো নিয়ে মাঠে থাক। সাকলাইন কত বেলা ভাত খেয়েছে, 17 ঘন্টা কিভাবে থেকেছে, সাকলাইনের কেক আজকে কি এমন কোন প্রয়োজনীয়তা পড়েছে যে বাংলাদেশে পরিমণি সাকলাইন ইস্যু চলে এসেছে? আজকে সে কারণেই বলছি চরম এক দুঃসাহস মানে দুর্বিষহ একটি পদ্ধতি এখন চলছে, আপনাদেরকে অনুধাবন করতে হবে। হঠাৎ করে মামুনুলকে তোমরা মুক্তি দিলে কেন? মামুনুল হককে আবার জামিন ক্যান্সেল করে মানে তাকে আবার জেলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন জারির পরে গ্রেপ্তার হবে কিনা, কতদিন পরে হবে, কয় ঘন্টা পরে হবে, এ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন। আপনাকে এখন টেস্ট করবে, আর এই টেস্ট করতে করতে বাংলাদেশ শেষ। আমি এদেশের সমগ্র আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামপন্থী সমগ্র নাগরিক যারা এই দেশকে ভালোবাসেন, আমি আপনাদেরকে সবসময় বলেছি, যখন সাইদি সাহেবের রায় হয়েছিল তখনও বলেছিলাম যে আজ হয়তো সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে, রায় দিয়েছে, আপনি চুপ মনে করছেন জামাত যাচ্ছে। না, জামাত যাচ্ছে না। কয়েকদিন পরেই কওমি যাওয়া শুরু হয়েছে, কয়েকদিন পরেই চরমনাইয়ের উপরে আঘাত এসেছে, কয়েকদিন পরেই এ ধরনের ইসলামপন্থী নাগরিকদেরকে আঘাত আসছে। এই তো কয়েক মাস আগে, মাত্র কয়েকদিন আগে শায়েখ আহমদুল্লাহকে পর্যন্ত বিতর্কিত করতে বাংলাদেশে একদল বেতনভুক্ত দালালদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। দেখেন নাই? এ থেকে কি শিক্ষা অর্জন আছে আপনার আমার আমাদের? বাংলাদেশের তার মানে তারা একঘুয়ামি শাসন ব্যবস্থা তাদের মতো করে এই দেশের জনগণকে চালাতে চায় এবং তারা সেটা চালিয়ে যাচ্ছে এবং সেটাই তারা করছে। এই দেশে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছেন, তাই না? জেলের মধ্যে রিপোর্ট দেখেছেন, তাকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় জেলের মধ্যে। তা আপনি উৎসাহ দিচ্ছেন ভিতরে নিয়ে, কয়েকদিন পরে মুক্তি পেয়ে আসবে। বাংলাদেশের ইস্যুগুলো দেখেছেন?
এখন কোন জায়গায় সেলিব্রিটি বলতে যা বুঝায় সব হচ্ছে। নালা নর্দমা থেকে উঠে আসা মানুষগুলোকে টেনে টেনে ওরা আজকের সেলিব্রিটি বানিয়ে দিয়ে তাদেরকে এখন অবাধে বিচরণ করার সুযোগ করে দিচ্ছে, আর যুব সমাজকে অবাধে বিভিন্ন সাবজেক্ট ধরিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তাদের কাছে উদারতা দেখিয়ে তাদেরকে উৎসাহ দেখিয়ে গানের রঙ্গমঞ্চে নাচিয়ে তুলেছে। আর বাংলাদেশটা তলে তলে শেষ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের সমগ্র নাগরিকদের বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ থাকার কথা, যেখানে সমগ্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। আমার ওইখানে কষ্ট হয় যখন দেখি যে গতকালকে দেখেছেন যে একজন ধর্ষককারী বাংলাদেশ থেকে কি হয়েছে, তিনি পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের কানাডায় চলে গিয়েছে ধর্ষণ মামলার আসামি, অথচ বাংলাদেশে মামুনুলকে আবার গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? এই দেশে এখন এই ধরনের কার্যক্রমই শুরু করা হয়েছে, এবং এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এদেশের মানুষের সুখের শান্তির যে জীবন এবং বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্বের যে একটা সম্ভাবনা রক্ষা করার, সেটা আর থাকবে না। সেটাকে বিকায়িত করা হচ্ছে, বিকিয়ে দেওয়া হচ্ছে। যখনই এই শেখ হাসিনার হাত থেকে সেই জিনিসটা রক্ষার জন্য আপনি নামবেন, তখনই পাশের দেশের দাদাবাবুরা শেখ হাসিনাকে রক্ষার জন্য মাঠে নামবে। তখন আবার যুদ্ধ করবে, বলবে যে যুদ্ধ হচ্ছে, ভারত বাংলাদেশ আমরা পারবো না, অতএব আমরা চুপসে গিয়ে আপনাকে ওদের নিয়ন্ত্রণে স্বাধীনতা এই যা দিবে, যতটুকু দিবে ততটুকু খেয়েই থাকতে হবে। গতকালকে একজনের সাথে টকশো করতেছিলাম, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের সাথে। উনি বলছেন আমাদের যদি ভারতের এই ট্রেনগুলো আসে, সেই ট্রেনের ডিজাইনগুলো দেখতে কত সুন্দর হবে, সেখান থেকেই তো আমাদের শেখার আছে অনেক কিছু। দেখেন, একজন প্রফেসর ডক্টরের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারত দিবে, সেখান থেকে ভারতকে তো দিতে হবে, ভারত তো আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে আমরা পুরস্কৃত করতে হবে। এখন তারা একটা ট্রেন আসলে তাদের ট্রেনের ডিজাইন দেখে সন্তুষ্ট থাকা, তাদেরকে আমরা হক আদায় করছি, তাতে কষ্ট পাওয়ার কি আছে? এখন কি করবেন ভেবে দেখেন। প্রতিটা দিন যাচ্ছে, আর প্রতিটা দিন আপনাদের জন্য কঠোর থেকে কঠোরতম সম্ভাবনাময়, মানে কঠিনতম জিনিস আপনার কাছে চলে আসছে। আজ ইদানিং দেখবেন কিছু কিছু বিষয়, আমি সে কারণে অনেক সময় আমাকে আপনারা কনসেপ্ট বুঝতে অনেক সময় অনেকের কষ্ট হতে পারে, কিন্তু সময় আসলে বুঝবেন। আজ বাংলাদেশের জাতীয় ইস্যু কি হওয়ার কথা? শেখ হাসিনার বিদায়, শেখ হাসিনাকে পদত্যাগ করানো জাতীয় ইস্যু কোনোদিনই মেহজাবিন নয়। জাতীয় ইস্যু কোনোদিনই ওই যে কি বলে আমাদের নাটক সিনেমা করে মোশাররফ করিম নয়। জাতীয় ইস্যু কোনোদিনই সাকিব আল হাসান কিংবা আমাদের এই যে কি বলে বাংলাদেশের আপনার যত নায়ক নায়িকা আছে তারা নয়। তারা আমাদের টার্গেটের বস্তু হতে পারে না। কিন্তু একটি দেশ পরিকল্পিতভাবে তাদের নামে আপনাকে শিখিয়ে দিয়ে ভিডিও করিয়ে কে কোন কোথায় বিজ্ঞাপন দিবে, কে কি কাজ করছে, কে কবে যাচ্ছে, কে কার সাথে রিলেশন রাখছে, এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত রাখছে ভাই। আর আপনি যখন এটা নিয়ে ব্যস্ত থাকবেন, শেখ হাসিনা ওইখানে আনন্দ পায়। ভুলে করেন আর না বুঝে করেন, এটাই বাস্তব সত্য কথা। আমি বলে গেলাম, আমি হয়তো প্রকাশ্যে আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষার মানুষদের নাম বলে বলতে পারছি না, কিন্তু কলিজাটা ফেটে যাচ্ছে যে কোন জায়গায় আপনি চলে যাচ্ছেন। আপনাদেরকে হালকা করে দেওয়া হচ্ছে, আপনাদেরকে চন্দন নন্দীর টকশোতে ব্যস্ত রাখা হচ্ছে। ভারতের চন্দন নন্দী আপনার দেশের কেউ না। মনে রাখবেন না যে আপনাকে ওই টকশো দিয়ে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনাকে স্বাধীনতা এনে দেবে। করে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে এই সেটআপ গুলো হয়েছে। শুধুমাত্র তাদের ডিউটি হচ্ছে আপনাকে আমাকে ভুল তথ্য দিয়ে, মিথ্যা বিভ্রান্তকর তথ্য দিয়ে আপনাকে এই জাতিকে আজকের কলুষিত করা। আপনাকে শিখতে হবে জাতির এই কঠিন ক্লান্তি লগ্নে একজন সৎ প্রেমিক দেশপ্রেমিক রাজনীতিবিদ নাই। একজন সৎ বিশ্বাসযোগ্য কথা বলবে, যার কথা বিশ্বাস শুনে আপনি পথ আগাবেন, সেরকম একটি পরিস্থিতি থেকে আপনাকে অন্ধকার জগতে ঠেলে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে প্রায় বলেছি যে ইদানিং পত্রপত্রিকাগুলো দেখবেন আলেমদের নিউজও ভালো করে প্রচার করে। কেন করে চিন্তা করে দেখেছেন একবারও? ওরাই আবার আপনাকে বাস দেয়, কিন্তু ওরা এই প্রচারগুলো করে শুধু আজকের এই বাংলাদেশের নাগরিকদের মানে সিম্পিতি পাওয়ার জন্য। এবং আপনি যখন ওদের সিম্পিতি নিয়ে ওদের কাছে ঢুকে যাবেন, একটা সময় ওই পত্রিকা যে নিউজ দিবে ওটাই আপনাকে বিশ্বাস করতে হবে। তারা কিন্তু শেখ হাসিনার চোরের বিরুদ্ধে নিউজ করছে না, তারা কিন্তু শেখ হাসিনার ভোট চুরি নিয়ে কথা বলছে না। আমাকে বলেন, গত নির্বাচন থেকে আজ পর্যন্ত কয়টা ভিডিও শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বলেন? কয়টা নিউজ শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বলেন? বাংলাদেশে এত চোর করেন, এত ডাকাতি করেন, এত মানুষ নিয়ে আপনি সমালোচনা করেন,
আপনি শেখ হাসিনাকে নিয়ে কয়দিন সমালোচনা করেছেন? করেননি। এটাই ওদের সফলতা। এজন্যই ওরা এখন নতুন নতুন সাবজেক্ট আপনাকে ধরিয়ে দিচ্ছে। ওরা ভিতরে ভিতরে নখ টাকাচ্ছে ভাই। আর এই সত্য কথাগুলো আমি বলছি, তাই আমি দেশান্তরিত। আর যদি এই সত্য কথা না বলে আমি যদি ওদের সাজানো নাটকে পাড়া দেই, তাহলে তো আমিও সুন্দর ডলার পেয়ে আরাম করে বসে বসে তারপরে আপনাকে বানিয়েও গ্রেপ্তার হব না। এটাই বাস্তবতা। আজ এই কঠিন পরিস্থিতিতে আপনাদেরকে বিবেচনা বোধ জাগ্রত করতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এদেশের ইসলামপন্থী নাগরিকদেরকে দেশ শেষ হওয়ার আগে, ধর্ম শেষ হওয়ার আগে জাগ্রত হয়ে আপনাদেরকে কথা বলার জন্য মাঠে নামতে হবে। কে কোথায় আছেন, কোন দলের, কোন মার্কাজের, কোন আদর্শ ফলো করেন, এটা এখন দেখার সময় নাই। আমি তো প্রায় বলি, আসেন ইসলামপন্থী নাগরিকরা যদি একটু এগিয়ে আসেন, তাহলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব। যদি সেটা না হয়, তাহলে আপনাদের জন্য কঠিন সমস্যা আগামী দিনে অপেক্ষা করছে। সেখান থেকে পরিত্রাণ এদেশের মানুষ পাবে না। আমি যা বলছি রিয়েলাইজ করার চেষ্টা করেন। আমাকে পারলে কমেন্টস করে বলেন, গত নির্বাচন থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা চোর কয়টা পত্রিকা বলেছে, কয়টা নিউজ বলেছে, কয়টা ভিডিওতে এসেছে। এদেশের মূল সমস্যা শেখ হাসিনা এবং এদেশের মূল সমস্যা ভারতীয় দালাল। এই কথাগুলো আমরা কি বলতে পেরেছি? কিন্তু আমরা কিন্তু ব্যস্ত। আমরা ব্যস্ত জেনারেল আজিজকে নিয়ে, আমরা ব্যস্ত পুলিশের আইজি বেনজিরকে নিয়ে, আমরা ব্যস্ত রাজস্ব কর্মকর্তা নিয়ে, আমরা ব্যস্ত একটা ছাগল নিয়ে, আমরা ব্যস্ত একটা সাপ নিয়ে। আবার এখন নতুন করে আপনাকে ব্যস্ত বানানো হচ্ছে পরিমণি সাকলাইন এবং আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে। ওরা একের ভিতরে 3, ওরা একের ভিতরে 10, একের ভিতরে 100 এজেন্ডা রেখে তারপরে পথ চলছে। আর আপনি একের ভিতরে 0 নিয়ে পথ চলছেন। অতএব সময় থাকতে সাবধান হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন, ডক্টর ফজলুল হক ভাই অনেক মন্তব্য করেছে, সেটা আমরা সকলে দেখতে পেয়েছি। আল্লামা মামুনুল হক আবারও গ্রেপ্তার হচ্ছেন, এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। এমনকি দেখতে পেয়েছি ডক্টর ফজলুল হক ভাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে ধুয়ে দিলেন। এই বিষয় নিয়ে অনেক তথ্য আপনারা পেয়েছেন। আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন।